সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর উপর দ্বিতীয় ক্লাসে। আমি এস.এম. আব্দুল্লাহ আল ফাতিম। আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন নিয়ে। তো আজকের পাঠ শেষে আমরা শিখতে পারবো হাইড্রোকার্বনের ধরন এবং শ্রেণী বিভাগ। আজকের ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে করি তাহলে কিন্তু হাইড্রোকার্বনের ধরন ও শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা খুব সহজে একটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। আমরা আলোচনা শুরু করব হাইড্রোকার্বন দিয়ে। তো যখনই আমরা এই হাইড্রোকার্বন শব্দটি উচ্চারণ করি আমাদের মাথায় কিন্তু দুটো শব্দ অটোমেটিক চলে আসে, একটি হচ্ছে হাইড্রোজেন আর একটি হচ্ছে কার্বন। তো তোমরা ঠিক ধরেছো, হাইড্রোকার্বন বলতে আমরা সেই ধরনের যৌগগুলোকেই বোঝাচ্ছি যারা কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। আমি যদি এই উদাহরণগুলো একটু দেখি, আমি আবারও একটু মনে করিয়ে দিতে চাই হাইড্রোকার্বনের সংজ্ঞায় আমরা কি বললাম, যে কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকেই আমরা বলছি হাইড্রোকার্বন। এখন আমরা এবার এই উদাহরণগুলোর দিকে একটু তাকাই। আমরা প্রথম যে উদাহরণটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে মিথেন। আমরা দেখতে পাচ্ছি যে মিথেনের যে আণবিক সংকেত, আমরা শিখে এসেছি আণবিক সংকেত কি। তো আমরা আণবিক সংকেত দেখতে পাচ্ছি CH4। আমরা ঠিক পাশেই কিন্তু গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে একটি কার্বনকে ঘিরে 4টি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তাহলে আমরা কিন্তু আণবিক সংকেত গাঠনিক সংকেত থেকে খুব সহজেই বুঝতে পারছি যে মিথেন একটি হাইড্রোকার্বন। কারণ কি, শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন নিয়েই কিন্তু এই মিথেন গঠিত হয়েছে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন ইথিন, আমরা আণবিক সংকেত দেখতে পাচ্ছি C2H4। তো এই যে ইথিন, আমরা এর গাঠনিক সংকেত যদি দেখি খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কি হয়েছে, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে কিন্তু এই যৌগটি গঠিত হয়েছে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি যাকে আমরা বলছি সাইক্লোহেক্সেন। এখন এই যে বললাম সাইক্লোহেক্সেন, নামটা কেন এরকম হয়েছে আমরা কিন্তু একটু পরে আলোচনা করব। এখন এই সাইক্লোহেক্সেনের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দেখেই কিন্তু আমি বলে দিতে পারছি এটাও কিন্তু কি হাইড্রোকার্বন। একইভাবে আমি যদি বলি বেনজিন, যার আণবিক সংকেত হচ্ছে C6H6, এর গাঠনিক সংকেতও যদি আমি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই গাঠনিক সংকেতেও কি আছে, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন। তো এখন আমরা এই ভিন্ন ভিন্ন উদাহরণগুলোকেই জানবো শ্রেণী বিভাগের অধীনে। আমরা যদি একটু হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা করতে চাই, আমরা প্রথমেই দেখব হাইড্রোকার্বনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যালিফেটিক আর একটি হচ্ছে অ্যারোমেটিক। আমরা যদি একটু অ্যালিফেটিক সম্পর্কে জানি তাহলে আমরা বলবো যে এই অ্যালিফেটিক যৌগগুলোকে আমরা প্রাণীদেহের চর্বি থেকে পাই। আমরা কি বললাম, অ্যালিফেটিক যে যৌগগুলো আছে বা অ্যালিফেটিক যে হাইড্রোকার্বনগুলো আছে, সেই অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা কোথা থেকে পাই? প্রাণীদেহের চর্বি থেকে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা আবার মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এই দুটি ভাগে ভাগ করি। আমরা যদি মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে কথা বলতে চাই তাহলে হাইড্রোকার্বন মানে কি? কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। আর মুক্ত শিকল মানে কি, এই ব্যাপারটা আমরা একটু জানার চেষ্টা করব। এই জন্যে আমরা তিনটি উদাহরণ দেখছি। প্রথমে আমরা বলছি প্রোপেন, যার গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত দুটোই তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি লিখেছি প্রোপিন এবং সর্বশেষ প্রোপাইন। এখন শুরুতে যদি আমি প্রোপেনের কথা বলি তাহলে একটু দেখো তো তোমরা, এই যে প্রোপেনে যে কার্বনের যে চেইন আছে, যেটাকে আমরা বলছি শিকল, কার্বন বন কার্বন বন কার্বন, এই যে বন্ধন কার্বনের সাথে কার্বনের এবং মাঝের কার্বনের সাথে শেষের কার্বনের, আমরা এই সংকেতের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে দুই প্রান্তের যে কার্বন এটা কিন্তু মুক্ত অবস্থায় আছে, এটা কিন্তু ছাড়ানো, এটা কিন্তু ওপেন। একইভাবে আমরা যদি প্রোপিনের সংকেত দেখি তাহলেও দেখবো যে প্রোপিনের সংকেতে যে দুই প্রান্তের কার্বন তারাও কিন্তু ওপেন আছে বা মুক্ত আছে। একইভাবে সর্বশেষ যে উদাহরণটা দেখতে পাচ্ছি প্রোপাইন, এই প্রোপাইনের দুই প্রান্তের কার্বনেও কি আমি দেখতে পাচ্ছি এরা কিন্তু কোনো চক্র গঠন করেনি, এরা কিন্তু কোনো বদ্ধ ঘর বা বলয় গঠন করেনি। এরা কি করেছে? এরা মুক্ত অবস্থায় আছে। এই জন্যে এই যে তিনটি উদাহরণ, এদেরকে আমরা কি বলছি? মুক্ত শিকল। একই সাথে কি বলছি? হাইড্রোকার্বন। কেন? কারণ তারা প্রত্যেকেই কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাই আমরা সার্বিকভাবে এদেরকে কি নামে ডাকি? মুক্ত শিকল হাইড্রোকার্বন।
যেই মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলো আমরা এতক্ষণ দেখলাম, এর মধ্যে প্রথম যে উদাহরণটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন এর মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান। এই ধরনের উদাহরণগুলোকে আমরা কি বলি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ইংরেজিতে আমরা বলি স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। আমরা যখনই যে জিনিসটা শিখব, রসায়নে কিন্তু ইংরেজি টার্মটা শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি বললাম? যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আবার আমরা এটাকে ইংরেজিতে কি বললাম? স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। তাহলে আমরা মনে রাখবো যে সকল হাইড্রোকার্বনে কি হচ্ছে, আমার কার্বনের যে দুই প্রান্তের কার্বনগুলো কি মুক্ত অবস্থায় থাকছে, তাদেরকে আমরা কি বলছি? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার যদি এই কার্বন কার্বনের মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা কি বলছি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ইংরেজিতে যাকে আমরা বলি স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারছো বাকি যে উদাহরণ দুটো আছে তাদেরকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলে দিব। তাদেরকে আমরা বলবো আনস্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন, বা বাংলায় আমরা বলি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেন? আমরা একটু ধরে ধরে আলোচনা করি। আমরা যদি প্রোপিন বা প্রোপাইন এই দুটো উদাহরণ দেখি, আমরা যদি এই গাঠনিক সংকেতগুলোকে আরেকটু ভেঙে দেই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো প্রোপিনে কার্বন কার্বন বন্ধনের মধ্যে কিন্তু দ্বিবন্ধন উপস্থিত, প্রোপাইনে কার্বন কার্বনের মধ্যে কিন্তু ত্রিবন্ধন উপস্থিত। আমরা একটা জিনিস মনে রাখবো যে এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মিশ্র যে যৌগ, এগুলোতে কি কার্বন কার্বন একক বন্ধনও উপস্থিত আছে। কিন্তু আমার প্রোপেনে বা যাকে আমরা সম্পৃক্ত বলছি, সেখানে কি ছিল? শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধনই ছিল। কিন্তু যখনই আমরা দেখব যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি, তখনই তাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্যাটাগরিতে ফেলে দিব। এখন এরা কি মুক্ত শিকল? অবশ্যই, কারণ দুই প্রান্তের কার্বনগুলো কি, এই যে প্রোপিন বা প্রোপাইন দুইজনের উদাহরণেই আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রান্তের কার্বনগুলোই কি মুক্ত অবস্থায় আছে। সুতরাং আমরা প্রোপিনকেও বলছি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কারণ ওই যে দ্বিবন্ধন আছে। আবার প্রোপাইন এখানে কি আছে? ত্রিবন্ধন আছে, ওদেরকেও আমরা বলছি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সুতরাং আমরা মনে রাখবো, যদি কার্বন কার্বন একক বন্ধনই কেবলমাত্র উপস্থিত থাকে কোনো হাইড্রোকার্বনে, তাদেরকে আমরা বলছি কি? সম্পৃক্ত। এবং যদি হাইড্রোকার্বনগুলোর মধ্যে আমরা দেখি কি আছে, যে কার্বন কার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত, তাহলে কি বলছি? তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা আরো একটি জিনিস দেখলাম, যেহেতু কি আমার দুই প্রান্তে কার্বনগুলো ছাড়ানো বা মুক্ত অবস্থায় আছে, তাই আমরা এদেরকে বলছিলাম কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবং এদেরকে আমরা কি বলছি? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। একটা জিনিসের যতগুলো নাম থাকে আমরা কিন্তু সবগুলো নামই জানার চেষ্টা করব। এই জন্যেই আমরা মনে রাখবো এই যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা আরেকটি সাধারণ নামে ডাকি, যাকে আমরা বলি অ্যালকেন। এখন এই প্রোপেনের উদাহরণে আমরা দেখেছি যে কার্বন 3টি ছিল। যেমন আমি যদি আরেকটি উদাহরণ দেখি, এখানে আমি 10টি কার্বন নিয়ে কথা বলছি, তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি যে দুই প্রান্তের কার্বনগুলো কি মুক্ত আছে, আবার কোথাও কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, কার্বন কার্বনের মধ্যে কি আছে? একক বন্ধন আছে। এর মানে এটাও কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এভাবে অজস্র যৌগ হতে পারে, আমরা সবার নাম মুখস্থ এভাবে রাখতে পারবো না, তাই আমরা এদেরকে একটি সাধারণ নামে ডাকি, তাদেরকে আমরা বলি অ্যালকেন। যেমন আমি যদি প্রোপেনের কথা বলি, কার্বন সংখ্যা 3 আছে, তাই কার্বন সংখ্যা যদি কোনো যৌগে 3 থাকে, ওই যৌগের নামকরণের বেলায় শুরুতে বসে হচ্ছে প্রোপ। যৌগের নামকরণের শেষে আমরা অ্যালকেন থেকে এই এন অংশটুকু নেই, তাহলে প্রোপ যোগ এন ইকুয়াল টু কি পাই? প্রোপেন। এই নামকরণের বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে শিখব, এখন ওদিকে বিস্তারিত যাচ্ছি না। তাহলে আমরা মনে রাখবো যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা বলি কি? অ্যালকেন। একইভাবে আমরা অসম্পৃক্তর অধীনে দুটো ক্যাটাগরি দেখেছি, যেখানে আমরা দেখেছি কার্বন কার্বনে দ্বিবন্ধন ছিল। আমরা মনে রাখবো যদি কার্বন কার্বনে দ্বিবন্ধন থাকে, তাহলে তাদেরকে আমরা ডাকি অ্যালকিন বলে। অ্যালকিন কিন্তু একটি সাধারণ নাম। যেমন প্রোপিন, কার্বন ছিল কয়টি? 3টি, তাই নামের শুরুতে বসেছে কি? প্রোপ। আবার অ্যালকিন, যখনই যৌগের নামকরণ করব, এই যে অ্যালকিনের শেষে কি আছে? ইন। এই অ্যালকিনের ইনটা আমরা এই প্রোপের সাথে যুক্ত করেই কিন্তু যৌগের নামকরণ করে ফেলছি, যার জন্য এখানে আমরা যৌগের নাম কি পেয়েছিলাম? প্রোপিন।
একইভাবে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে আরেকটি উদাহরণ দেখেছিলাম, যেখানে আমরা দেখেছি কার্বন কার্বনে ত্রিবন্ধন উপস্থিত। আমরা মনে রাখবো, যদি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে তাকে একটা সাধারণ নামে ডাকছি, সেটি হচ্ছে অ্যালকিন। কিন্তু যদি ত্রিবন্ধন থাকে তাহলে কিন্তু আমরা ডাকছি অ্যালকাইন। এই যে পার্থক্যগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমি যদি আরেকবার তালিকাটার দিকে তাকাই, হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। শুরুতেই বলেছি অ্যালিফেটিক নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। এই অ্যালিফেটিকের অধীনে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে কথা বললাম এবং দেখলাম মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুটো ভাগে ভাগ করি। সম্পৃক্তর মধ্যে আমরা কি দেখলাম, তাদেরকে একটি সাধারণ নামে ডাকি অ্যালকেন, এবং সম্পৃক্ত এরপরে আমরা পেয়েছি অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের অধীনে আমরা পেয়েছি অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেনে কি থাকে, কার্বন কার্বন একক বন্ধন, আর অসম্পৃক্তের ভিতরে যে অ্যালকিন বলছি সেই অ্যালকিনে কি থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং অ্যালকাইনে থাকে কার্বন কার্বন ত্রিবন্ধন। এভাবে তালিকা করে পড়লে আমরা কিন্তু জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারবো। এবার আমরা মুক্ত শিকলের ধারা যেমন আলোচনা করে ফেললাম, আমরা এবার চলে যাব বদ্ধ শিকলে। এই বদ্ধ শিকলেও কিন্তু আমরা দেখব সম্পৃক্ত অসম্পৃক্ত দুটি ভাগ রয়েছে। কিন্তু আমরা যদি মুক্ত শিকল খুব ভালোভাবে বুঝি, বদ্ধ শিকল কিন্তু আর আমাকে এত পরিশ্রম করে মনে রাখতে হবে না। তো চলো আমরা চলে যাই বদ্ধ শিকল যৌগের আলোচনায়। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে। এবং যেমনটি আমি বলেছি যে বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা কিন্তু সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুটো ভাগে ভাগ করি, ঠিক আগের মতোই। আমরা তাহলে বুঝতে পারছি যে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতে আমরা কিন্তু সেখানে শুধুমাত্র কি পাবো, কার্বন কার্বনে একক বন্ধন, এবং অসম্পৃক্ত বদ্ধ শিকলের বেলায় আমরা পাবো কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বনে ত্রিবন্ধন আমরা দেখে থাকবো। এখন এই বদ্ধ শিকল মানে কি? খুব সহজ। আগে আমরা শিকলটাকে ছড়ানো অবস্থায় পেয়েছি, এখন আমরা দেখব যে শিকলটা বদ্ধ বা একটা বলয় বা একটা চক্র গঠন করছে। আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন আমরা বলছি সাইক্লোপ্রোপেন, খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানেও কিন্তু এই যে প্রোপেন মানে কি, অ্যালকেনের কথাই বলছি। যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, অর্থাৎ এটি কি অ্যালকেন, বা এটাকে আমরা বলছি সম্পৃক্ত যৌগ। কি ধরনের? বদ্ধ শিকল, কারণ এখানে প্রান্তের কার্বনগুলো কি আর মুক্ত অবস্থায় নাই, তারা কি করেছে, একটা বলয় বা একটা চক্র গঠন করেছে। যেহেতু কার্বন তিনটা এবং কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, কি আছে, কার্বন কার্বনে একক বন্ধন। তাহলে কার্বন কার্বনে যদি একক বন্ধন থাকে তাহলে ওই যে আমরা তাদেরকে কি বলি, অ্যালকেন, এবং যেহেতু কার্বন সংখ্যা তিনটা তাই আমরা বলছি প্রোপেন। এখন এটাকে আমরা বলছি সাইক্লোপ্রোপেন, কারণ কি, এটা একটা চক্র বা সাইকেল গঠন করেছে। তাই এই ধরনের যৌগগুলোকে কিন্তু আমরা আবার অ্যালিসাইক্লিক যৌগ বলে থাকি, কারণ এরা সাইকেল বা চক্র গঠন করে। এখন এইটার একটা সংকেত আছে ত্রিভুজের মতো। তো এই ধরনের সংকেতকে কিন্তু আমরা আবার বলি কঙ্কাল সংকেত বা স্কেলেটন ফর্মুলার মাধ্যমে প্রকাশ করি। তাই এই ত্রিভুজ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটি কিন্তু গণিতের ত্রিভুজ না। এই ত্রিভুজের প্রান্তগুলোতে আমরা কাকে বসাবো, কার্বনকে। তাহলে যদি বসাই তাহলে আমরা এরকম একটা গঠন পেলাম। এখন কার্বনের হাত যেহেতু 4, কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে প্রত্যেকটি কার্বনের যদি আমি 4টি করে হাত মিলাই তাহলে দেখবো যে প্রথম কার্বনে কি আছে, দুটো হাত আছে। তাহলে আমি এর সাথে আরো দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। একইভাবে পরের কার্বনেও কি দেখতে পাচ্ছি, দুটো হাত আছে, তাহলে এর সাথে আমি দুইটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। একইভাবে শেষ যে কার্বন আছে সেই কার্বনেরও কি আমি দুইটি হাত দেখতে পাচ্ছি। তাহলে বাকি থাকে কয়টি হাত, 4টি। যেহেতু হাত হতে হবে, আমার আরো 2টি হাত পূরণ করতে হলে আমি দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। কেন? কারণ তো আমি কথাই বলছি হাইড্রোকার্বন নিয়ে, তাহলে কার্বনের সাথে এখানে কে যুক্ত হবে, হাইড্রোজেন। তাহলে এই যে আমি গঠনটা পেলাম, এবার দেখো তো নিচের গঠন আর উপরের গঠনটা কি, একই না? সুতরাং আমরা যেই সাইক্লিক যৌগ বা যেই বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কথা বলছি, এদেরকে আমরা কিন্তু স্কেলেটন ফর্মুলা বা কঙ্কাল সংকেতের মাধ্যমেও প্রকাশ করতে পারি। এবং ইদানিংকালে কিন্তু এই কঙ্কাল সংকেত বা স্কেলেটন ফর্মুলার কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে। একইভাবে আমরা যদি চতুর্ভুজ দেখি তাহলে আমরা বলতে পারবো এটা কিন্তু সাইক্লোবিউটেন। যেহেতু কার্বন আছে 4টি তাই আমরা নামের শুরুতে বলি বিউট, এবং যেহেতু এটি অ্যালকেন, শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন আছে তাই নামের শেষে অ্যান, তাহলে বিউট যোগ অ্যান, বিউটেন।
যেহেতু এটা একটা সাইকেল গঠন করেছে, একটা চক্র বা বলয় গঠন করেছে, কোনো প্রান্তের কার্বনগুলোই কি মুক্ত অবস্থায় নাই, তাই নামের শুরুতে আমরা কি বলে দিচ্ছি, সাইক্লো। তাহলে সাইক্লো বিউটেন। আমরা যদি এই কঙ্কাল সংকেতটা দেখি বুঝতেই পারছি প্রান্তগুলোতে কে বসবে, কার্বন, এবং এই কার্বনের মাঝখানে কি আমি দেখতে পাচ্ছি দ্বিবন্ধন আছে। অর্থাৎ যেহেতু এটা দ্বিবন্ধন আছে এর মানে কি অবশ্যই এটি অসম্পৃক্ত, এবং এদেরকে আমরা একটা সাধারণ নামে ডাকি অ্যালকিন। কার্বন যেহেতু আছে তিনটি, তাহলে কি হবে নাম, কার্বন তিনটি থাকলে শুরুতে বসবে প্রো, অ্যালকিন হওয়ার কারণে শেষে বসবে ইন, তাহলে নামকরণ কি হবে, প্রোপিন। যেহেতু একটা সাইকেল গঠন করছে তাই আমরা শুরুতে কি বলবো, সাইক্লোপ্রোপিন। খুব সহজ। একইভাবে আমরা যদি অ্যালকাইনের একটু উদাহরণ দেখি তাহলে আমরা দেখব সাইক্লোহেক্সাইন। আমরা কিন্তু এটির আর বিশদ ব্যাখ্যায় গেলাম না, আমরা খুব সহজেই বুঝতে পারছি যেহেতু একটা চক্র বা সাইকেল গঠন করছে তাই আমরা এদেরকে বলছি বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবং এদেরকে আমরা পর্যায়ক্রমে কি নামে ডাকি, যেখানে কার্বন কার্বন একক বন্ধন আছে এই বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলোকে আমরা বললাম সম্পৃক্ত বা স্যাচুরেটেড ক্লোজড চেইন হাইড্রোকার্বন। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বদ্ধ চক্র গঠন হয়েছে এবং দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে, এই উভয় শ্রেণীকে আমরা আবার কি বলি, অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বা আমরা ইংরেজিতে বলি কি, আনস্যাচুরেটেড ক্লোজ চেইন হাইড্রোকার্বন। এই পর্যায়ে আমরা আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। গ্রিক শব্দ অ্যারোমা থেকে নামকরণ করা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এর কারণ হচ্ছে প্রথম দিকে আমরা এই বিশেষ ধরনের যে হাইড্রোকার্বনগুলো নিয়ে কথা বলছি তাদের যখন আমরা সন্ধান পাই তখন তাদের থেকে আমরা কিছু সুগন্ধ পেতাম। এই সুগন্ধের কারণেই আমরা এদেরকে পরবর্তীতে নামকরণ করি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন আমরা যদি দুইটি যৌগ দেখি, বেনজিন এবং ন্যাপথালিন, আমরা পর্যায়ক্রমে তাদের আণবিক সংকেতগুলো দেখতে পাচ্ছি, আমরা তাদের গাঠনিক সংকেতগুলো দেখতে পাচ্ছি এবং কঙ্কাল সংকেতও কিন্তু নিচে দেখতে পাচ্ছি। বেনজিনের গঠনে যে পর্যায়ক্রমে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, আবার কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। এই যে একান্তর দ্বিবন্ধনযুক্ত যে যৌগগুলো, এই ধরনের যৌগগুলোকেই আমরা বলছি কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা ন্যাপথালিনেও কিন্তু এই একান্তর দ্বিবন্ধনযুক্ত এই ব্যাপারটি দেখতে পাচ্ছি, মানে তার একটা নির্দিষ্ট ধারা বজায় রাখে। এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমাদের এতটুকুই জানলেই চলবে, আমরা এই বিষয়ে উচ্চতর ক্লাসে আরো বিস্তারিত জানব। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসের শেষ যে বিষয়বস্তু সমগোত্রীয় শ্রেণী সেটিতে চলে যাই। আমরা দেখব যে প্রত্যেকটা যৌগেই কিন্তু কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ রয়েছে। যেমন ইদানিংকালে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এই যে ঘন ঘন যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, এই হ্যান্ড স্যানিটাইজারে কিন্তু ইথানল থাকে বা ইথাইল অ্যালকোহল থাকে। তো এই ইথানলের সংকেতটা যদি আমরা দেখি যে C2H5OH, তো এই যে OH, এই OH বা হাইড্রোক্সিল মূলক, এটাই কিন্তু এই ইথানলের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক বা যাকে আমরা ইংরেজিতে বলি ফাংশনাল গ্রুপ, এই গ্রুপটার উপস্থিতির কারণেই কিন্তু এই অ্যালকোহলগুলো কিছু নির্দিষ্ট বিক্রিয়া দেয়, কিছু নির্দিষ্ট ভৌত বা রাসায়নিক ধর্ম দেখায়, এবং সেই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু আমরা আলাদা করতে পারি অ্যালকোহলকে অন্য যে কোনো ধরনের যৌগ থেকে। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলগুলোকে আমরা কি এভাবে একটি একটি করে মনে রাখবো, সেটি কিন্তু সম্ভব নয়। যেমন আমি এখানে ইথানলের কথা বলছি, কার্বন সংখ্যা যদি এখানে 3টি হতো তাহলে আমরা পেতাম C3H7OH, এটাকে কিন্তু আমরা আবার বলছি প্রোপানল। এখানেও কিন্তু OH কার্যকরীমূলক উপস্থিত। এদের সকলকেই আমরা একটি সাধারণ নামে ডাকি বা একটি সাধারণ শ্রেণীতে বিভক্ত করি, এবং যেহেতু এরা একই গোত্রের, কারণ কি, এরা একই ধরনের ভৌত, একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় বা ধর্ম দেখায়, যার জন্য আমরা এদেরকে বলি সমগোত্রীয় শ্রেণী অন্তর্ভুক্ত বা একই গোত্রীয়, এবং সেই গোত্রের নাম আমরা দেই অ্যালকোহল। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণীকে এভাবে সংজ্ঞায়ন করতে পারি যে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে মিল থাকে, অর্থাৎ তারা একই শ্রেণীভুক্ত হয়, তাদেরকেই আমরা বলি সমগোত্রীয় শ্রেণী। তো আমরা যদি অ্যালকেনের কথা বলি তাহলে অ্যালকেন, এই যে সমগোত্রীয় শ্রেণী, এই অ্যালকেনের অধীনে যত যৌগ আছে প্রত্যেকের একটি সাধারণ সংকেত আছে, সেটি হচ্ছে CnH2n+2। এখানে n এর মান হবে 1 2 3 4 ইত্যাদি। সুতরাং আমি যদি এখানে n এর মান বসাই 2,
তাহলে হাইড্রোজেনের পাশে কত বসাতে হবে 6, তাহলে আমি পাচ্ছি C2H6। যেহেতু কার্বন দুইটা আছে তাই নামের শুরুতে বসবে ইথ, যেহেতু এটি অ্যালকেন তাই নামের শেষে কি বসবে অ্যান, তাহলে ইথ যোগ অ্যান কি পাচ্ছি ইথেন। এখন অ্যালকিনের যদি আমরা সাধারণ সংকেতটা দেখি তাহলে দেখব CnH2n। আমি একইভাবে এখানেও যদি n এর মান 2 বসাই তাহলে আমি কি পাবো C2H4। তাহলে আগে আমি বলেছিলাম ইথেন, এখানেও তো কার্বন দুইটা, তাহলে নামের শুরুতে তো ইথ বসবেই, যেহেতু অ্যালকিন তাই নামের শেষে বসবে ইন, তাহলে পাচ্ছি ইথিন। এখন আমরা অ্যালকিনটা পেলাম। একইভাবে আমি যদি এখানে অ্যালকাইনের কথা বলি, এন এর মান যদি আবার আমি 2 বসাই তাহলে এখানে পাচ্ছি C2H2 যার নাম হচ্ছে ইথাইন। তো আমরা দেখতে পাচ্ছি অ্যালকেনের জন্য নামের শেষে কি বসছে অ্যান, অ্যালকিনের জন্য ইন এবং অ্যালকাইনের জন্য আইন। একইভাবে আমরা যদি অ্যালকোহলের কথা বলি তাহলে অ্যালকোহলের বেলায় আমরা সাধারণ সংকেতটা মনে রাখবো CnH2n+1OH। আমরা n এর মান যদি বসাই 2 তাহলে আমি পাচ্ছি ইথানল C2H5OH। এখানে কিন্তু নামের শেষে কি বসে অ্যালকোহল, তো এখানে নামের শেষে বসে হচ্ছে অল। একইভাবে আমি যদি অ্যালডিহাইডের কথা বলি তাহলে অ্যালডিহাইডের জন্য আমি দেখতে পাচ্ছি CnH2n+1CHO। এখানে কিন্তু কার্যকরীমূলক CHO। অ্যালকোহলের বেলায় যেমন আমরা একটু আগেই দেখেছি OH হচ্ছে কি ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, অ্যালডিহাইডের বেলায় কিন্তু এই CHO এটাই হচ্ছে কার্যকরীমূলক। আমরা n এর মান যদি আবার বসাই 2 তাহলে কি পাবো C2H5CHO, যেটাকে আমরা বলি ইথানল। অর্থাৎ কার্বন 2 এটার জন্য তো শুরুতে ইথ বসেই, আর CHO এটার জন্য শেষে বসছে অ্যাল। তো আমরা এটাকে পুরোটা এভাবে পড়ি ইথানল। আমরা আরো বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। শেষ যে উদাহরণটি দেখছি সেটা হচ্ছে অ্যাসিড। এখানে আমরা দেখতে পাচ্ছি n এর মান যদি আমি 2 বসাই তাহলে পাবো ইথানোয়িক অ্যাসিড। আমরা এভাবে এই চারটা যদি মনে রাখি, তালিকাটা যদি মনে রাখি, তাহলে আমরা খুব সহজেই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড এদের বিভিন্ন ধরনের যে যৌগগুলো আছে তাদেরকে খুব সহজেই মনে রাখতে পারবো। সুতরাং সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ধারণা থাকা কিন্তু খুবই জরুরি। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা জানলাম কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা বলছি হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বনকে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক এই দুটো ভাগে ভাগ করা যায়। অ্যালিফেটিককে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, সেটি হচ্ছে মুক্ত শিকল এবং আরেকটি হচ্ছে বদ্ধ শিকল। এই মুক্ত শিকলে যদি আমরা দেখি কার্বন কার্বনে একক বন্ধন আছে, তাদেরকে আমরা বলছি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, এবং আমরা যদি দেখি কার্বন কার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে তাদেরকে আমরা বলছি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। একইভাবে বদ্ধ শিকলেও আমরা কি দেখেছি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কেও জেনেছি, বেনজিন, ন্যাপথালিন এদের গঠন দেখেছি। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেওয়া থাকবে। তোমাদের জন্য প্রথম যে বাড়ি কাজটি থাকবে সেটি হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগের একটি তালিকা তৈরি করো, এবং দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে ন্যাপথালিন যে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তা ব্যাখ্যা করো। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, এবং স্কুল খোলার পর অবশ্যই তোমরা এই বাড়ির কাজ তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, যা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।